সত্যি ভাবা যায় 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট আর একটা ইনো দিয়ে এত বড় কেক বানানো সম্ভব? হ্যাঁ, সম্ভব, আমি বানিয়েছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গুড ইভিনিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সূর্যটা একদম অস্ত যায় যায় আর আজকে আমি ঠিক সেই মুহূর্তটাকে ক্যাপচার করেছি। এত ভালো লাগছিল না, দেখো আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, লাল একটা। আর আজকে সারাদিন ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল, যার কারণে এখন এই আকাশটা বেশ লাল লাল টাইপের লাগছে। আর আমার হঠাৎ করে জানালাটা বন্ধ করতে গিয়েই না চোখ গেছে আকাশের দিকে, এত সুন্দর লাগছিল দেখতে, চোখ দুটো ভরে গেল। তো চলো আজকে সন্ধ্যে থেকে তো ব্লগটা শুরু করেইছি, সেটা তো তোমাদেরকে বললামই। তো এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে একটু সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। সারাদিন এত মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ঠান্ডা লাগছিল, কিন্তু তবুও আমি সোয়েটারটা গায়ে দিচ্ছিলাম না, ভাবছিলাম যে দেখি। আর আমার সোয়েটারটা গায়ে দিলে আবার গরম লাগছে, আবার সোয়েটার না গায়ে দিলে শীত করছে, এরকম হচ্ছিল। যার জন্য আমি ভাবছিলাম সোয়েটার না গায়ে দিয়েই খানিকক্ষণ কাটানো যাক। তারপর দুপুরে যেহেতু শুয়েছিলাম, সেই জন্য একটা মানে গায়ে ঢাকা দিয়েই শুয়েছিলাম। তো আর উঠে আর কিছু গায়ে টায়ে না দিয়ে আমি ভাবলাম একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি সোয়েটারটা গায়ে চাপাই। তো যেটা আমি প্রতিদিন করে থাকি, দিনে 2বার করে সিটিএমটা, তো সেটাই তোমাদের সাথে আরেকবার এখন শেয়ার করছি। ফার্স্টে ক্লিনজিং করেছি, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি, তারপর টোনিং করেছি, মানে টোনারটা স্প্রে করেছি। তারপর আমি এখানে একটা ক্রিম অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সিরাম। এটা ট্যানের জন্য ভীষণ ভালো, বা পিগমেন্টেশনের জন্য ভীষণ ভালো। আর আমার গালের দুটো সাইডে একটু পিগমেন্টেশন এসছে অনেক দিন ধরেই, তো সেটাই আমি কন্টিনিউ করি। একটা ময়েশ্চারাইজার তো লাগানো দরকার, তো সেটাও হয়ে যাচ্ছে আর পিগমেন্টেশনটা রিমুভও হয়ে যাবে। তো সেই জন্যই আমি এই পাপায়া চন্দন গ্লো সিরামটা ইউজ করি। আর করার পরেই আমি ঠিক এইভাবে একটু হাত দিয়ে মাসাজ করে নিই। এটা কিন্তু আমি রেগুলারই করে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সিটিএমটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠে একবার করো, আর রাতে শোবার আগে একবার করো। এই 2বার যদি অন্তত করতে পারো তাহলে তোমাদের ফেসটা অনেকটা ভালো থাকবে। আর টোনিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টোনিংটা যদি না করো না, ওপেন পোরসের মুখগুলো পুরো ওপেন হয়ে থাকে। আর টোনিংটা করলে তাহলে হচ্ছে মিনিমাইজ হয়ে যায় মুখের যে ওপেন পোরসের যে বিষয়টা, সেটা মিনিমাইজ হয়ে যায়। তাতে কি হয়, আমাদের যে বাইরে পলিউশন, ধুলো বালি ধোয়া সমস্ত কিছু আমাদের মানে চামড়াটার ওপরে ভেদ করে ঢুকতে পারে না ভেতরে, যার জন্য টোনিংটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু টোনিং নয়, সিটিএমটাই করা দরকার। তো সকালে ঘুম থেকে উঠে একবার করে নিলে সারাদিন চললো, আবার রাতে শুতে যাওয়ার আগে একবার করলে। আর আরেকটা কথা হচ্ছে, টোনিংটা শুধু ওপেন পোরসের ব্যাপার না, টোনিংটা স্কিনটাকে না হাইড্রেট রাখে। কারণ আমরা কিন্তু মানে জল হয়তো খাই, কিন্তু সেইভাবে পর্যাপ্ত পরিমাণে জলটা আমরা খাই না। আর এই শীত পড়েছে, শীতের মধ্যে তো একদমই মনে হয় জল খাওয়া হচ্ছে না। গরমের দিনে তাও মানে বারবার করে ঘামছি, জল পিপাসা পাচ্ছে, গরম লাগছে, নুনি চিনি জল করে খাচ্ছি, শরবত খাচ্ছি, জুস খাচ্ছি, হয়ে যাচ্ছে। কিন্তু শীতের দিনে কিন্তু আমরা কিছু মানে জল তো খাইই না বললেই চলে। তো চলো মুখ টুক ধুয়ে একদম পুরো ফ্রেশ হয়ে সাজুগুজু করে নিয়েছি, মানে একটু ফ্রেশ হয়ে নেওয়া আর কি, সাজুগুজু বলে কিনা জানি না, কিন্তু আমি এইভাবেই সন্ধেটা আর কি কাটাই। তো চলো চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে একটু গাঢ় গাঢ় করে দুধ চা করে নিলাম। এবার বিস্কুটটা মানে নিতে গিয়ে দেখছি যে বিস্কুট আমার কৌটোটা ফাঁকা রয়েছে, কয়েকটা ব্রিটানিয়া বিস্কুট রয়েছে। আর আমি এই বেকারি বিস্কুটটা রেখেছিলাম, সেটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে স্লাইস রুটি রেখেছিলাম আর এই বিস্কুটটা রেখেছিলাম। তো সেই বিস্কুটটার ভেঙে কৌটোতে ঢোকানো হয়নি, মানে প্যাকেট ভেঙে কৌটোতে ঢোকানো হয়নি। সেটাই আমি এখন মনে পড়লো, তো সেটাকে কমপ্লিট করা হয়ে গেল। আর আমি বিস্কুট নিয়ে চা নিয়ে চলে গেলাম সোজা পার্লারের ঘরে, কারণ পার্লারের ঘরে একটু বসবো। আর কাস্টমার একটু তো বসা উচিতই, প্রতিদিনই সন্ধ্যের সময় বসি, সে কাস্টমার থাকুক চাই না থাকুক। এখন যদিও অকেশন নেই, কিন্তু টুকটাক টুকটাক তো চলতেই থাকে না, কে কখন আসবে সেটা তো জানা নেই। তো ডিউটি এখানে একটু দিতেই লাগে। তো সেইভাবেই আর কি বসে গেছি চা নিয়ে আর বিস্কুট নিয়ে। তো আজকে ছেলে এখন নেই বাড়িতে, তো ও গেছে হচ্ছে সিনেমা দেখতে। ও গেছে অনেকক্ষণ, মোটামুটি 3:30 4টে নাগাদ দিকে বেরিয়ে গেছে।
ওর ফিরতে ফিরতে অনেক রাত হবে। তো ভেবেছিলাম যে আজকে একটু আমি যেই দিনকেই ভাবি যে সন্ধ্যের সময় বেশ একটু ভালো হেভি টিফিন করব বা রাতের খাবারটা একটু হেভি কিছু করব, মানে হেভি বলতে কি একটু অন্যরকম কিছু করব, সেই দিনকেই আমার ছেলের নয় পিকনিক থাকে। গত আগের ব্লগটা দেখেছো, পিকনিক করেছে। তার আগের দিনকেও কাজে ছিল, মানে বাড়িতে ছিল না সারাদিন। তারপর আজকে আবার যাও বাড়িতে, মানে পিকনিক নেই কিছু নেই কিন্তু কাজও নেই, কিন্তু ও ঠিক একটা না একটা কিছু খুঁজে বার করেই নেয়। ও আজকেও তেমন বন্ধুদের সাথে যাবে হচ্ছে সিনেমা দেখতে। তো সেটার জন্যই বায়না ছিল, আর বায়না মানে করতেই লাগবে। বায়না মানে যে আমি বলছি তোমাদেরকে যাবো তেমনটা নয়, বলেছে মানে চলে গেলাম এরকম। তো বেরিয়ে গেছে ও সিনেমা দেখতে। তার জন্য এখন ভাবছি যে বসে কি করবো, আর একা থাকলে না কোনো কিছুই টিফিন করতে ইচ্ছে করে না, ভালো লাগে যে তোর কিছু করি থাকুক। এদিকে পেটে কিন্তু খিদে আছে, কারণ আজকে আমার ওবেলায় খাওয়াটা ঠিকঠাক হয়নি, তো সেই জন্য আর কি। তো যেহেতু আজকে হচ্ছে বারের দিন আর নিরামিষ করেছি, সেই জন্য খাওয়াটা আজকে খুব একটা ভালো হয়নি। তো ভেবেছিলাম রাতে অল্প করে ভাত করেছিলাম ওবেলা, ভেবেছিলাম যে রাতে একটু কিছু করব বললাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো সেই জন্য এখন কি করব, এদিক সেদিক একটু ঘুরে ঘাড়ে, মানে পার্লারে কাজকর্ম করে, একটু কাস্টমারও এসেছিলো, তারপরে কাজ করলাম, করে চলে গেলাম। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট নিয়েছি, 5 প্যাকেট ইয়াম্মি। এটা তোমরা চকলেটটাও নিতে পারো। তো আমি এই অরেঞ্জটাই নিয়েছি, আর একটা ইনো নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা ফ্লফি আর এত স্পঞ্জি একটা কেক বানিয়েছি না, মানে চলো আমি তো বানিয়েছি আর এখন তোমাদের সাথে বানানোটাই শেয়ার করছি। আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্যই বললাম কথাটা যে মানে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে খেতে, এত ভালো হয়েছে। আমি চাইবো যে তোমরা একবার ট্রাই করো। আর যেহেতু 25শে ডিসেম্বর, মানে এই একদিন পরেই 25শে ডিসেম্বর, তো সেই জন্য আমি চাইবো বড়দিনের দিনকে তোমরা এই ধরনের একটা কেক বানিয়ে বাড়িতে সবাই মিলে খাও, দেখবে ভীষণ ভালো লাগবে। আর বেশ অনেকটা বড় হয়েছে। এবার তোমরা চাইলে এখানে একটু যদি বড় করতে চাও তাহলে সেখানে 7 প্যাকেট 8 প্যাকেটও নিতে পারো। আমি 5 প্যাকেট নিয়েছি, মোটামুটি অনেকটাই বড় হয়েছে। তো সেটা লোক বুঝে তোমাদেরকে নিতে হবে যে তোমরা বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন আছো বা কতটা তোমাদের দরকার পরিমাণটা, সেইটা অনুযায়ী তোমরা বিস্কুটের প্যাকেটটা বাড়াতে পারো। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে ক্রিমগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম, কারণ তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করছিলাম যে আমি খুব একটা বেশি মিষ্টি মানে ভালো লাগে না কেকটার মধ্যে। তার জন্য আমি ভাবছিলাম যে একটু ছাড়িয়ে রাখি, ক্রিমটাকে একটু বার করে রাখছিলাম। এইভাবে মিক্সিতে নিলাম, এবার চলো মিক্সিতে পেস্ট করে নেব। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে একসাথে কিন্তু সমস্ত বিস্কুট যদি দিয়ে তারপরে আমি মিক্সি মানে মানে ব্লেন্ড করি আর কি, সে তাতে কিন্তু আমার হবে না। আর উল্টো মানে মিক্সারের জারটার মধ্যে জায়গা ধরবে না, যার জন্য আমি কি করছিলাম বারবার, দুবার তিনবারে অল্প অল্প করে নিয়ে নিয়ে তারপরে করছিলাম ব্লেন্ড, তাতে সুন্দর ফিনিশিংটা হবে। আর মানে নইলে যদি একদম পুরো ভরে দিই না, তাতে পুরো ঢাকনা খুলে আমার কাজের 12টা বেজে যাবে, বিপদ ঘটতে পারে। সেই জন্য দুবারে তিনবারে ধীরে সুস্থে কাজটাকে করতে লাগবে। তো চলো এখানে আমার হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো করা। এইবার আমি যেটা করব সেকেন্ড প্রসেস, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যদি তোমাদের একটু হেল্প হয় তো আমারও ভালো লাগবে, আর তোমরাও বানিয়ে খেতে পারবে। মাঝে মাঝে এই ধরনের একটু বানানো, মানে হয় না বাচ্চা কাচ্চা থাকলে যে একটু বানাই টুকটাক কিছু, তো সেরমই। আর এই বছর এখনও আমার শীতের দিনে এই সমস্ত কোনো কিছুই মানে উল্টো পাল্টা কোনো কিছু বানানো হয়নি। একদম নিয়ম মাফিক যেইটুকুনি রান্না সেইটুকুনি করছি, আর বিছানায় গিয়ে শুয়ে পড়ছি, এটাই হচ্ছে। তো চলো বিস্কুটের গুঁড়োটা দেখো কতটা সুন্দর, একদম পুরো ঝরঝরে হয়েছে। এখানে কিন্তু কোনো একটা দানা দানা কোনো ব্যাপার নেই। তো পুরোটাই এখানে ঢেলে নিয়েছি। আর আমি নিয়েছিলাম 5 প্যাকেট বিস্কুট বলেইছি, আর তার সাথে নিয়েছিলাম একটা ইনো। তোমরা যদি বিস্কুটটা ডাবল নাও, মানে ডাবল প্যাকেট নাও বা আরও কয়েকটা বাড়াও, তাহলে কিন্তু ইনোটাও সাথে বাড়াবে। আর এখানে আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। তো আর যদি তোমরা মনে করো যে সাথে সাথে দুধ জাল দিয়ে তারপর করবে, গরম দুধ কিন্তু দেবে না। তাহলে দরকার হলে ফ্রিজে রেখে বা নর্মাল টেম্পারেচারে রেখে আগে একটু ঠান্ডা করে নেবে, তারপরে সেই দুধটা অল্প অল্প করে দেবে। একবারে বেশি দিয়ে দিলে না, যদি পাতলা হয়ে যায় তাহলে আবার বিস্কুটের গুঁড়ো আবার দিতে হবে। যেহেতু আমি বিস্কুটের গুঁড়োটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি, আমি একটু বাটিতে রাখিনি, তার জন্য আমি খুব হিসেব করে করে অল্প অল্প করে দুবার তিনবারে একটু একটু করে দুধ দিয়ে দিয়ে
নেড়ে নেড়ে মানে থিকনেস ব্যাপারটা দেখছিলাম আর কি, যে কতটা থিকনেস। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে মানে ভালো হবে না, নরম বেশি নরম হয়ে যাবে, সময় লাগবে। আবার যদি বেশি গাঢ় হয়ে যায় তাতেও কিন্তু ফ্লাফি ব্যাপারটা হতে চায় না, একটু শক্ত টাইপের কাদা কাদা টাইপের হয়। তার জন্য খুব বুঝে মানে এমনভাবে তোমরা থিকনেসটা করবে যেটা কি না এইভাবে যখন আমি এই ব্লেন্ডারটা হ্যান্ড মানে ব্লেন্ডার আর কি, বলতেও মুখে গিয়ে আটকে যাচ্ছে, তো এটা দিয়ে যখন আর কি নাড়ব মানে একটু তুলে দেখে নেবো যে সুতোর মতো পড়ছে কি না, মোট কথা হচ্ছে এটা। তো আর এবার ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আমি ইনোটাকে ঢেলে দিয়েছি, পুরোটা ইনো ঢেলে দিয়েছি। আর ইনোটা যখন আমি দিয়েছি তখন দেখছি ইনোটা মানে দানা 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 ছিল, মানে একটু শীতের দিন বলে কি দানা দানা বেঁধে গেছে নাকি জানি না ঠিক, কিন্তু ইনোটা যদি ঝরঝরে হতো একটু বেশি ভালো হতো। যেহেতু দানা দানা হয়ে গেছে সেই জন্য আমাকে কিন্তু একটু বেশি করে নাড়তে হয়েছে। তো চলো গেল হচ্ছে ব্যাটারটা রেডি করে নিলাম। এইবার হচ্ছে আমি টিফিন বক্সের মধ্যে করব, সেই জন্য টিফিন বক্সের মধ্যে ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তার ওপরে আমি কি করেছি, সাদা কাগজ দিয়ে দিয়েছি, খাতার পিসটা থেকে ছিঁড়ে এই কাগজ, সাদা কাগজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেপার দেবো না, কারণ পেপার দিলে না পেপারের একটা বাজে মানে গন্ধ থাকে। আর পেপারে যেহেতু কালার দিয়ে মানে মানে কি বলবো লেখাগুলো থাকে, সেগুলো কেকের পেছনটা বসে যাবে বা দাগ ছোপ যাই হোক একটা হবে, ভালো লাগবে না। যার জন্য আমি প্লেন নর্মাল সাদা কাগজ দিয়েছি আর ব্যাটারটাকে পুরো ঢেলে দিলাম টিফিন বক্সটার মধ্যে। এবার আমি ওইদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, মোটামুটি 5 মিনিট মতো গরম হয়ে গেছে ননস্টিকের কড়াইটা। এবার এই ব্যাটারটা ভালো করে একটু আমি মানে ঝাঁকিয়ে নেব, যেন কোথাও মানে হয় না যে যদি এভাবে একটু মানে কি বলবো তোমাদেরকে বলতেও পারছি না, এইভাবে যদি একটু ড্যাপ করে নিই না তাহলে পুরো সমান ব্যাপারটা থাকবে, কোথাও গিয়ে দলা পাকিয়ে থাকবে না। এবার দেখলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ ভালো গরম হয়ে গেছে। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবার আমি এই টিফিন বক্সটাকে দিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মোটামুটি আমি মিনিট 25 পরে একবার চেক করব, 20-25 মিনিট পরে আমি একবার চেক করব। আর এদিকে বসিয়ে দিয়েছি তারপরে আলু ভাতে দিয়ে ভাত রাতের জন্য। যে বললাম যে কিছু একটা করব যখনই ভাবি তখনই ছেলে থাকে না, সেই জন্য এখন লাস্টে কিছু করার নেই, ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে। ও এলে ওটাই খাবে, যদি ওর আসতে লেট হবে। তো চলো কেকটা চেক করা হয়ে গেল। আর এবার কেকটাকে ঠান্ডা করতে দিয়েছি। তোমরা যে কোনো একটা কাঠি দিয়ে করতে পারো। আমি এখানে এই কি বলবো ওটা, এই দাঁত খোঁচানোর যে সে কাঠিগুলো আছে ওগুলো আমার কেনা আছে ঘরে, সেগুলো দিয়েই আমি একটু মানে দেখে চেক করে নিলাম, একদম হয়ে গেছে। আর এইদিকে রাতের খাবারের জন্য কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওটা ঠান্ডা হতে দিয়ে এসেছি আর এদিকে ভাতটা হচ্ছে, তার মাঝখানে আমি যেগুলো এই টুকটাক কয়েকটা কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। মানে জামা কাপড়গুলো ভাঁজ করে গোছগাছ করে জায়গায় রেখে দিচ্ছি, কারণ ওই যে আমি তোমরা জানো যে জায়গায় রাখতে আমি বেশি পছন্দ করি, কারণ আমার ঝেলো নোংরা আমার ভীষণ মানে কষ্ট হয়। তাতে যদি আমাকে একবেলা কম খেতে দাও তাও শান্তি, কিন্তু ঝেলোটা আমি একদমই সহ্য করতে পারি না। তো চলো এখানে কাজকর্মগুলো গোছগাছগুলো হয়েও গেল, আমার কেক বানানো হয়ে গেল, রাতের রান্না হয়ে গেল। তো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করা হয়ে গেল। আর এই সন্ধ্যের পরেও কিন্তু অনেক অনেক কাজ থাকে, যেই কাজগুলো কি না সন্ধ্যের সময় যদি করে রাখি তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে আর দৌড়াদৌড়ি লাগে না বা এলোঝেলো হয়ে থাকে না, সকালে মাথাটা অনেকটা হালকা থাকে, মানে হালকা লাগে আর কি, ফ্রেশ মাইন্ড লাগে। আর নইলে ঘুম থেকে উঠেই দেখবো যে এত কাজ, তখন আর রান্নায় তাড়াহুড়ো লেগে যায়, হিজিবিজি লেগে যায়। যার কারণে রাতের দিকে এই কাজগুলো যদি গোছগাছ করে রাখি পরের দিন অনেকটা কাজের মানে সেফ হয়। তো হয়ে গেল গোছগাছ করা কমপ্লিট। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই কথাটা আমি প্রত্যেকটা ব্লগেই বলি, তো নিশ্চয়ই তোমরা একদিন আমার পাশে থাকবে। তবে হ্যাঁ, চুপি চুপি ব্লগ দেখে চলে যাবে সেটা করো না, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক ভালো থেকো তোমরা সবাই। আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই আমার পাশে থেকো আর আগের ব্লগগুলো দেখতে থেকো। আর কেকটা লাস্ট ঠান্ডা হয়ে গেছে, সেটাই একটু তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে আমি কেকটাকে উল্টে তারপরে
ডেকোরেট করলাম। ডেকোরেট কিছু করিনি, জাস্ট আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। আর সেটাই তোমাদেরকে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে বা কতটা ফ্লফি হয়েছে। তো চলো, ইয়াম্মি, খেতে টেস্টি হয়েছে। খুব একটা মিষ্টি হয়নি, মিষ্টিটা কম হয়েছে। চাইলে তোমরা চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি দিইনি, কারণ যেহেতু এটা ক্রিম বিস্কুট আর এর মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম রয়েছে, মিষ্টি জিনিসটা রয়েইছে। আলাদা করে আর মিষ্টি আমি এর সাথে কোনো রকম অ্যাড করিনি। শুধু ইনো আর বিস্কুট আর হচ্ছে দুধ দিয়ে ফেটিয়ে বসিয়ে দিয়েছি। এত বড় একটা কেক হয়ে গেছে, দেখো কত স্পঞ্জি হয়েছে আর কতটা ফ্লফি হয়েছে। চলো কাটা যাক। তো চলো, ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা 25শে ডিসেম্বরটা খুব খুব ভালো করে কাটাও। আর বাড়িতে সবাই মিলে কেকটা এইভাবে বানিয়ে সবাই মিলে পরিবেশন করো, দেখো। আর যদি ভালো লাগে সেটাও জানিও যে মানে কীরকম হয়েছে, আর তোমরা ট্রাই করেছো কি না। এত কম পয়সায়, এত কম খরচে, এত কম খাটনিতে এত সুন্দর কেক হয়, সত্যিই জাস্ট ভাবা যায় না। তো চলো, টাটা সবাইকে। আর হ্যাঁ, তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু আমাকেও কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের বানানোর পরে কেমন হয়।